গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্চিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। তারপরে সে যাওয়ার পরে তাকে একদম আক্রোশ করলো। কোনো সমাধান আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো, তাহলে তো কথা একরকম হবে, কিন্তু কথা অন্যরকম, আক্রমণাত্মক। তারপরে এরকম ভাইকে ধরছে, 4-5 জন তবু ভাইকে ধরছে। আমি ঠেকাইতে গেছি, এবার ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। ছিটকে যাওয়ার পরে একজন ফলো করছে, আমার হাত দিয়ে রক্ত পড়ছে। ঐতিহাসিক যে স্থান বর্ষাদ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, যেখান থেকে সকল কিছু শুরু, সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে। কিভাবে অ্যাটাক করে? আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, ঢাবির দালালেরা হুঁশিয়ার, সাবধান। সার্জিস আলম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন। কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে? তাদের নিজেদের পেতে রাখা ফাঁদেই কি তারা পড়তে যাচ্ছেন? একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই। শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে, এইটা প্রচন্ড ইম্যাচিউরড একটা কমেন্ট। আমার বন্ধু সার্জিস সেই ইলেকশনে পার্টিসিপেট করবে না, তাই তো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাইরে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বাবেকের পর এক দেখে আসি। সার্জিস ভাই আসছে আর কি, এবং তিনি আমাদের সবাইকে নিয়ে বসে যথেষ্ট অনেকবার ক্ষমা চেয়েছেন। আমরা এখানে সকল ভার্সিটির সবাই উপস্থিত ছিলাম এবং তার ভিতরে সে ক্ষমা চেয়েছে। এরপরে সে আমাদের দেখাতে ছিল যে 5 আগস্টের যে ফাইট জোনগুলো আছে, আমরা ভাবলাম যে তাকে দেখায়, এবং তাকে নিয়ে যাওয়া হলো নর্থ আতের সামনে। সেই সময় সে নিজেও দেখবেন যে ভাই পোস্ট করছে, ছাত্র দলের যে নেতাগুলো আছে তারা মনে করেন যে ওখানে উত্তেজিত করার মতো স্লোগান দিচ্ছিল। তারপরে আমরা সাজিদ ভাইকে বলছি যে আপনি এদিক দিয়ে চলে যান, কিন্তু সে না গিয়ে সে যেহেতু শুনবে, কারণ সে তো আমাদের সঙ্গে একটা সমাধান দিয়েই আসলো এই ঘটনার, যে ঘটনা নিয়ে ওরা স্লোগান দিচ্ছে। তারপরে সে যাওয়ার পরে তাকে একদম আক্রোশমূলক কোনো সমাধান, আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো, তাহলে তো কথা একরকম হবে, কিন্তু কথা অন্যরকম, আক্রমণাত্মক। তারপরে এরকম ভাইকে ধরছে, 4-5 জন তবু ভাইকে ধরছে। আমি ঠেকাইতে গেছি, এবার ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। ছিটকে যাওয়ার পরে একজন ফলো করছে, আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তারপরে দেখি যে এরকম, আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিএনপির হাইকমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেচে যদি কেউ এগুলো করে, আপনার দলের নাম ক্ষুণ্ণ হবে। আপনার এই ধরনের মানুষদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না। অনিতলম্বে তার বিরুদ্ধে দলের শাস্তি নেন। আহমেদ শাকিল এবং মাশরুফ এবং সাথে আরও যারা ছিলেন, যাদের নাম আমি জানি না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার এখানে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের নেতারাও এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে সবাইকে বলতে চাই, আমি কোনো দলের না, মুস্তাক তাহমিদ দলের কোনো দলের সাথে যুক্ত না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আপনারা আমাকে নিয়ে খোঁজখবর নেন। কিন্তু আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্যে অপরাধী কোনো দলের হতে পারে না ভাই। আপনারা এই বিচার এনশিওর করবেন। আমরা 17 বছর ফেসিস্ট হাসিনার সময় এই ধরনের কর্মকাণ্ড ছাত্রলীগের দ্বারা দেখেছি। ছাত্রলীগ এগুলো করে দলের ব্যানারে পার পেয়ে গেছে। এই জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আপনারা কোনো দল এই ধরনের সাপোর্ট করবেন না। আর আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সেফটি যদি আপনারা রাজনীতি ব্যক্তিত্বরা না দিতে পারেন,
তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামবো। সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নাই। সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত থেকে সে বলেছে, মাশরুফ সহ তারা বলেছে, কি বলেছে তুমি নিজের মুখে বলো, আমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 9 দফার অন্যতম ঘোষক মাশরাফি সরকারকে থ্রেট দিয়েছে আহমেদ শাকিল। এবং আমাকে নিয়ে যখন নিউজ করা হয়েছিল তখন বলা হয়েছিল তারেক রহমান ভাই থেকে আমি ফান্ডিং নিয়ে আমি আন্দোলন করেছি। ভাই আমি আপনাকে নিউজের মাধ্যমে বলে দিতে চাই, আপনার দলের অন্য ছেলেদের নামে আসে নাই, আমাদের নামে এসেছে, তাহলে বুঝে নিন আমরা কারা। এখন আপনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে না পারেন বা না দেন, এই থ্রেট যদি আমাদের খেতে হয় তাহলে এটার উত্তর আপনাদের কাছেই থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমানের দালাল এবং তাদের কাছে টাকা খেয়ে এই আন্দোলনে লিপ্ত হয়েছিল। তাহলে এখন আমাদের কেন আলাদা করে বঞ্চিত করা হচ্ছে, যেখানে আমরা গতকালকে বলেছিলাম যে প্রাইভেটের স্টেক এখন কোথায়? এখন আমরা যে এরকম আপনাদের দলের ছেলেপেলের কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি, আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার হুমকির শিকার হচ্ছে, এই দায়ভার কে নেবে? তারেক রহমান ভাই, আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আমি মাশরাফি সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 9 দফার ঘোষক, সরাসরি আপনাকে প্রশ্ন করতে চাই। এবং আমার আরও পরিচয় আছে, আমি স্বাস্থ্য কেন্দ্র কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় প্রধান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আমি নর্থ সাউথকে রিপ্রেজেন্ট করি। ভাই 5 তারিখের পরে আমরা নেতা হয় নাই, আমরা নেতা হয়েছি সেই আগে থেকেই। নর্থ সাউথের অফিসিয়াল ফেস আমরা। এখানে আমাদের বড় ভাইকে তাকে স্ট্র্যাপ করা হয়েছে, এখানে আমাদের অনেক বড় বেড়েছিল, তাকে স্ট্র্যাপ করা হয়েছে। আমি তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দলের এইরকম উশৃঙ্খল মানুষরা আমাদের কি করে থ্রেট দেয়, কোন সাহসে থ্রেট দেয়, তাদের ব্যাকআপ কি? এই ব্যাকআপ আপনি কিনা, আপনি নিজে কিনা, আপনার কথার সাথে আপনার দলের কর্মীদের কোনো কাজের কোনো মিল নেই, সাদৃশ্যপূর্ণতা নেই বলেই আজকে আমি প্রশ্ন রেখে গেলাম। সার্জিস আলম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন। কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে? তাদের নিজেদের পেতে রাখা ফাঁদেই কি তারা পড়তে যাচ্ছেন? সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে 2-1টি মন্তব্য করব। তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি। ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে, তাতে দেখা গেছে যে সার্জিস আলম এবং তার অনুসারীদের উপর হামলা করা হচ্ছে। তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তাতে তিনি নিজের উপর হামলার বিষয়টি অ্যাভয়েড করে গেছেন। তার অনুসারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, ইনজুর্ড হয়েছে, সে বিষয়ে তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়েছেন। একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় 10-12 জনের একটি দল তাদেরকে টোকাই দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করছিলেন যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটলা পাকিয়েছে। তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে, পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। সার্জিস আলম বলছেন যে 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে। খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। আমরাও চাই সবাই শিক্ষা নিক, শিক্ষা সবারই নেওয়া উচিত। আর এই যে হামলার শিকার হলেন, এর আগেও তো হাসনাত আবদুল্লাহ হামলা শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। যে 7 কলেজের আন্দোলন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন তারা তাদের দাবি জানাতে, সেখানে হাসনাত আবদুল্লাহ এসে নাক গলালেন এবং তিনি হামলা শিকার হলেন। সার্জিসের উপর যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই। কিন্তু যে প্রশ্নটি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা। এখন তো যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে, মব ক্রিয়েট করে গণপিটুনি থেকে শুরু করে উদ্দেশ্যমূলকভাবে যখন যেমন ইচ্ছে সব কিছুর উপরে হামলা করা হচ্ছে, হামলার নির্দেশ দেওয়া হচ্ছে। এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহদের কি সরাসরি সম্পর্ক নেই যদি সে প্রশ্ন তুলি? এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যে ঘটনাটি ঘটল, আমরা বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস হাসনাতরাই দায়ী কিনা। ছাত্রলীগের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের হেলমেট বাহিনী সম্পর্কে আমরা জানি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বাহিনী এসেছে বুলডোজার বাহিনী। সেই বুলডোজার বাহিনী যখন সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেয়, সেগুলোর সঙ্গে সার্জিস হাসনাত আবদুল্লাহ কিংবা এখনও যে উপদেষ্টা পরিষদে রয়েছেন যিনি আসিফ মাহমুদ, তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই? 32 নম্বরের
বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়ার দিনে হাসনাত আবদুল্লাহ বলেননি তার ফেসবুকে স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেওয়া হবে? আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসব হোক? কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি। জাতীয় পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না। তারা মবের ক্রিয়েট করেছে এবং যেসব জায়গায় মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? দেশের আইনের শাসন কি আছে? 16 বছরে আওয়ামী লীগ যা না করেনি তার চেয়ে বেশি চলছে কি অনেকে বলছেন। কেন বলছেন? শুধু অভিযোগের সুরেই তারা অভিযোগ তুলছে? যারা অভিযোগগুলো তুলছেন তারা সবাই কি আওয়ামী লীগের সমর্থক? এবং এর মধ্য দিয়ে কারা সাফারিংসের শিকার হচ্ছেন? কারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছে? নতুন এক আতঙ্কের নাম মব। সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বরঞ্চ আমরা সব কিছুকে আড়াল করতে দেখছি। অতএব এই যে আইনের শাসন নেই, ভয়ঙ্করভাবে সব জায়গায় মব, সব জায়গায় উশৃঙ্খল জনতার একটা রাজত্ব চলছে, সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা? এর আগে তো তারা নিজেরাই বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মবের সৃষ্টি করেছে জনাতনতা দাবির প্রেক্ষিতে। এমনকি বঙ্গভবন পর্যন্ত রক্ষা পায়নি, সেনা সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে। সেনা সদস্যদের উপর হয়তো নিশ্চয় অন্য জায়গায় তারা আক্রমণের শিকার হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই। এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে 16 বছর ধরে ছাত্রদল টুকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি তারা একই ধরনের আচরণ করে, বিষয় হচ্ছে টুকাই লীগ কেন বলতে হবে? এর আগে আমরা দেখেছি যে এই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নামক আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার তিনি বলেছিলেন যে 5 আগস্ট যে আন্দোলন বা তার আগে যে কোটা বিরোধী আন্দোলন, এগুলো ছিল কিশোর গ্যাং সদস্যদের দ্বারা সংগঠিত একটা কথিত আন্দোলন, অথবা তারা অস্ত্রতা সৃষ্টি করতে চেয়েছিল। তাদেরকে টোকাই বলেও উল্লেখ করা হয়েছে, অনেকে এখনো করছেন। আবার দেখা যাচ্ছে যে এই সার্জিস আলমরা বা হাসনাত আবদুল্লাহ আবার ছাত্রলীগকে টুকাই লীগ হিসেবে উল্লেখ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে টুকাই লীগ বা টুকাই কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি বলে সমাজে একটি বিশেষ শ্রেণীকে যে অপদস্থ করা হচ্ছে, তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। টোকাই তো সমাজের অবহেলিত নিষ্পেষিত যাদেরকে আমরা বুঝি, রাজপথে যাদের জীবন গড়ে উঠছে, সেই তাদেরকেই তো আমরা টোকাই মনে করি। টোকাই শব্দটা তো একটা প্রতীকী শব্দ, সমাজের এলিট ক্লাসের প্রতি প্রচণ্ডভাবে এক ধরনের কটাক্ষ থেকে এই টোকাই শব্দের উৎপত্তি। এবং এই টোকাই শব্দটি যিনি উল্লেখ করেছিলেন প্রথম প্রখ্যাত কার্টুনিস্ট রণবীর, তাকেও এই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়ে অবাঞ্ছিত হতে হয়। তাকে সেই অনুষ্ঠান থেকে বলা হয় যে আপনি চলে যান। বোঝা তো যাচ্ছে যে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা। এখন টোকাই আসলে কারা? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এখন যা করছে এবং যে ঘটনা কয়েকটি ঘটনা তারা হামলার শিকার হলেন, এই প্রশ্নটাই আবারও তুলতে চাই যে এটি তাদেরই পেতে রাখা ফাঁদ কিনা, সেই ফাঁদে তাদেরকেই আটকাতে হচ্ছে কিনা। আমরা যদিও চাই না এরকম আর কিছু ঘটুক, কিন্তু ঘটছে তো। এবং বাংলাদেশ এখন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। বিএনপি এবং সমমনা যারা দল রয়েছেন তাদের এক দাবি ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তো ডিসেম্বর মাসে যদি নির্বাচন হয়, সঙ্গত কারণে জানুয়ারি মাসে আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পাবো, যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত না হয়। অর্থাৎ এখন যে সংসদীয় গণতন্ত্র রয়েছে, সেই সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান হিসেবে আমরা একজন প্রধানমন্ত্রীকে পাবো। এবং এখন আমাদের যে স্বাভাবিক ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি নির্বাচন হয়, সেখানে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে। শুধু সংখ্যাগরিষ্ঠতা নয়, বাস্তব অবস্থা হয়েছে যে বিএনপি সম্ভবত 300 আসনেই তার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে আসবে। এবং এটি কতটা জটিলতা তৈরি করবে সেটা আপনাকে জাস্ট সংক্ষেপে বলছি। আমি কয়েকবার বলেছি ভিডিওতে, তারপর এখানেও বলছি। ধরুন আমরা ঢাকা শহরে দেখি সমন্বয়কদের একটা ভাবসাব আছে, তারা সরকারি প্রোটোকল নিয়ে জেলা শহরে যাচ্ছে, আবার সেখান থেকে চলে আসছে, পত্রপত্রিকাগুলো তাদেরকে দারুণভাবে হাইলাইট করছে। কিন্তু তাদের মধ্যে থেকে কেউ প্রধানমন্ত্রী হবেন, সার্জিস প্রধানমন্ত্রী হবেন, মাহফুজ হবেন, এই কথা আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারি না। অধিকাংশ তারা যারা উপদেষ্টা রয়েছেন, এটা দেখে আমাদের অনেকের চোখ টাটাচ্ছে যে এত অল্প বয়স, যারা একটা চাকরি চেয়েছিল বিসিএস এর, আর সেখানে তাদেরকে একেবারে মন্ত্রী বানিয়ে দেওয়া হলে, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ সেখানে সায় দিচ্ছেন। কেউ বলছেন না যে না, তাদের সেই যোগ্যতা রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট যদি 21 বছর বয়সে সম্রাট হতে পারেন, তারা কেন পারবেন না?
জুলিয়াস সিজার যদি 25 বছর বয়সে ওটা হতে পারেন, কেন পারবেন না? আকবর সাহেব, সম্রাট আকবর, তিনি যদি 11 বছর বয়সে দিল্লি সিংহাসনে আসীন হতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না? এখন এরা যারা আছেন তারা কেন পারবেন না? এরকম। তো যাই হোক, সেই কথা কিন্তু আমরা কেউ বলছি না। 2 নম্বর আমরা যেটা দেখছি, ঢাকা শহরে জামায়াত ইসলামের একটা বিরাট তৎপরতা। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামাতের আমিরই প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তিনি যাচ্ছেন, সবার সঙ্গে করমর্দন করছেন, অনেককে জড়িয়ে ধরছেন, বাচ্চাদের আদর করছেন, চুমু দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই সম্মানিত মানুষটির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে ট্রল হচ্ছে। তিনি একটা শিশুকে কেন চুম্বন দিচ্ছেন? তাহলে কি তার কোনো সি এই সমস্ত কথাবার্তা কিন্তু বলা হচ্ছে। তারপর তার একটা উপাধি দেওয়া হয়েছে, মুরব্বি মুরব্বি, যে একটা ভাইরাল ওয়াজের একটা শব্দ, মুরব্বি মুরব্বি, উহু। তো এরকম তাকে নিয়ে, তার যে কোনো কর্মকাণ্ড নিয়েই এখন জামাত বিরোধী যারা রয়েছে তারা মুরব্বি, উহু এই সকল শব্দ বলার চেষ্টা করছেন। তো কাজেই তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হন, তাহলে এই জিনিসগুলো বন্ধ হবে না। এই জিনিসগুলো বন্ধ করতে হলে তাকে তখন অত্যাচার করতে হবে। আর বিএনপি যদি জয়লাভ করে, তাহলে সঙ্গতি কারণেই তাদের দুজনের একজন, বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান সাহেব, যে কোনো একজন প্রধানমন্ত্রী হবেন। তো বেগম জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি হলে কি হবেন, কেমন দেখাবে, এটা আমরা মোরালে সবাই জানি। তারেক রহমান সাহেবকে নিয়ে অনেকের আগ্রহ থাকতে পারে যে তিনি যদি প্রধানমন্ত্রী পদে বসে তাহলে জিনিসটা আসলে কেমন হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ দৃষ্টিতে আলাপ আলোচনা করছি যে অমুকে প্রধানমন্ত্রী হতে পারেন, অমুকে প্রধানমন্ত্রী হতে পারেন। কেউ হয়তো বলছেন যে সামরিক শাসন আসবে, অনেকদিন সামরিক শাসন চলবে, তো সেখানে প্রধান সামরিক আইন প্রশাসক যিনি, তিনি নির্বাহী ক্ষমতা করায়ত্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং তখন সংবিধান কিছুই থাকবে না, অতীতে জিয়াউর রহমান সাহেবের মতো, এরশাদ সাহেবের মতো। তো সেক্ষেত্রে কে হবেন এটা নিয়ে আমরা কেউ জানি না। তারপরে অনেকে বলছেন যে নাঈনুস সাহেবই অনেকদিন থাকবেন, তিনি রাষ্ট্রপতি হবেন, তার বিশ্বাসভাজন একজনকে হয়তো তিনি প্রধান উপদেষ্টা করবেন। সংবিধানকে যে দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে, সেই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে সংবিধানকে ছুঁয়ে ফেলে দিয়ে একটি নতুন বিপ্লবী সরকার হবে এবং এটা দীর্ঘমেয়াদে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন ক্ষমতায় থাকার জন্য তার পেছনে যে লাইন আপ রয়েছে, সেই লাইন আপ অত্যন্ত সুকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং সেই কাজগুলো সফল করার জন্য যত কূটকৌশল দরকার, যত বুদ্ধি প্রজ্ঞা দরকার, সবকিছু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। যাই হোক, বাস্তবতা হলো যে কোনোটার ব্যাপারেই আমরা নিশ্চিত হতে পারছি না। ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যেমন আমরা নিশ্চিত হতে পারছি না, আগামীতে কার অধীন শাসন হবে তাও নিশ্চিত হতে পারছি না, আর প্রধানমন্ত্রী কে হবেন তাও আমরা নিশ্চিত হতে পারছি না, রাষ্ট্রপতি কে হবে তাও আমরা নিশ্চিত হতে পারছি না। কিন্তু আপনি যদি প্রকৃতির আইন দেখেন, ল অফ নেচার, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। প্রথমত জাতি হিসেবে যদি আমরা খুব খারাপ প্রকৃতির হই, বজ্জাত প্রকৃতির হই, বনী ইসরায়েলদের সে অভিশপ্ত সম্প্রদায়ের মতো হই, তাহলে ওই যে তালুত এবং জালুত রাজার যে কাহিনী, অত্যাচারী রাজা যে জালুত ছিল, অত্যাচারী রাজা জালুত বা তালুত, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেই তাদের কুকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন ডাকাতকে বনী ইসরায়েল জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য বনী ইসরায়েলরা কেঁদেছে, কাঁদার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নেতা পাঠিয়েছেন, যিনি হযরত দাউদ আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। আমি এই তালুত এবং জালুত এই দুটো নামের মধ্যে ডিফার করতে পারছি না। সম্ভবত তালুত ছিলেন আল্লাহর পক্ষের আর জালুত ছিলেন জালেমের পক্ষের। আল্লাহ মাফ করুন, আপনারা মাফ করুন যদি তথ্য বিভ্রান্তি হয়ে থাকে। এর কারণ হলো যে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করি না বা আমার সামনে কোনো প্রস্তুতি থাকে না, জাস্ট হেডলাইনটা তৈরি করে এরপরে আমি বক্তব্য দিতে থাকি, যার জন্য এর মধ্যে যে তথ্যপত্রগুলো আসে মানুষ ভুল করে। সব তথ্য মনে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়, টু দি পয়েন্টের সন্তানিক সহ। তারপর আমি চেষ্টা করি যে আমার এই ভিডিওগুলো শুনে আপনারা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, গল্প, উপন্যাস, ধর্ম, কোরআন, হাদিস আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি। তো এক্ষেত্রে কিছু 19-20 হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার যে মানবিক দুর্বলতাগুলোকে স্মরণ করে আমি যে উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেই উদ্দেশ্যটিকে যদি আপনারা মেনে নেন আমার জন্য ভালো হয়। তো যেটা বলছিলাম যে আপনি যখন খুব খারাপ প্রকৃতির হবেন, বনী ইসরায়েলের সেই সম্প্রদায়ের যারা অবাধ্য ছিল, যারা খারাপ ছিল, অন্যের ধন সম্পত্তি হরণ করার চেষ্টা করত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জালুত প্রকৃতির বা অত্যাচারী প্রকৃতির শাসক দান করেন। দেখেন আমাদের জাতীয় চরিত্র, দেখেন আমাদের জাতীয় চরিত্র একটু ভালো হয়নি। শেখ হাসিনা চলে গেছেন, আমরা কি তেলের বাজারের সিন্ডিকেট বন্ধ করতে পেরেছি? এই যে ভোক্তা অধিকার আইন থেকে শুরু করে যে সকল আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, বাজারে পর্যাপ্ত তেল আছে, কিন্তু তারা আমার দোকানে তেল নাই, এটা কৃত্রিম সংকট তৈরি করে এই মাসে ব্যবসা করার জন্য এক একটা তেলের বোতলে মানে কত লাভ হবে, পার লিটার 20 টাকা করে তারা লাভ করার চেষ্টা করছে। ডেইলি সে ধরুন 100 লিটার তেলই নয় সে লাভ করলো, বিক্রি করলো। 100 লিটার তেল যদি সে বিক্রি করে 20 টাকা করে যদি অতিরিক্ত নেয়, কত টাকা আসে? 2000 টাকা।
এই রোজার একটি মাসে তার কত আসবে? মানে যদি 2000 টাকা আপনি 30 দিয়ে গুণ দেন, কয় টাকা আসবে? খুব অল্প টাকা একজন মানুষের জন্য। কিন্তু এই কাজটি হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। প্রায় সবগুলো আইটেমেরই যাকে বলা হয় এখানে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এরপর অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য সবাই কোরআনকে ব্যবহার করছেন, হাদিসকে ব্যবহার করছেন, দাড়িকে ব্যবহার করছেন, টুপিকে ব্যবহার করছেন। মানুষকে মানে হালতেরা চাল হয়, মুখসুত্রা মেলা, গুড় বিক্রি করতে হবে, সেখানে কেন কোরআনের কথা বলতে হবে? মৌমাছির মধু বিক্রি করতে হবে, সেখানে কেন কোরআনের কথা বলতে হবে? যে শস্য ফুলের মধু বিক্রি হয় সাধারণত 250 টাকা করে কেজি মাঠে, 250 টাকা করে কেজি, এবং নর্মালি এগুলো 350, 300 এই রেটে বিক্রি হয়। কিন্তু আপনি সেই শস্য ফুলের মধু, তারপরে কালো জিরার মধু, ধনিয়া ফুলের মধু, বিভিন্ন রকম নাম ঠাম দিয়ে যেগুলো কৃত্রিম মৌমাছির মাধ্যমে চাষাবাদ করা হয়, অন অ্যাভারেজে 400 টাকার বেশি কোনো অবস্থাতে কোনো মধু নেই। সেগুলো আপনি এই নিজের সুরতকে ব্যবহার করে 500, 700, 1000, 1200, কোনোটা সুন্দরবনের খাঁটি মধু, এগুলো বলে সব জায়গাতেই একটা সুরত ব্যবহার করা হচ্ছে। এখন এদের জন্য যারা মন্দ লোক, তাদের জন্য আসলে কখনোই ভালো শাসক এসে 1 মিনিট টিকতে পারবে না। এখানে যে সমাজ সুদের উপর চলে সেখানে সুদখোরকেই আল্লাহ নেতা বানাবেন। যে সমাজ জেনার উপর চলে সেখানে জেনাকারকে আল্লাহ নেতা বানাবেন। যে সমাজ মিথ্যার উপর চলে সেখানে আল্লাহ মিথ্যাবাদীকে নেতা মনে করবেন। তো আমাদের এই সমাজের যে চরিত্র অনুযায়ী আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন, আমাদের বেশিরভাগ মানুষের চরিত্র অনুযায়ী আল্লাহ দিবেন। সভ্য হলে আমাদের সভ্য দিবেন, আর অসভ্য হলে আমাদের জন্য সবচেয়ে বড় একটা অসভ্য পাঠাবেন। একেবারে শরীরের বিভিন্ন অঙ্গে মানে তার কাটা বা পেরেক ঢুকিয়ে যেভাবে নির্মম অত্যাচার করা হয়, ওইভাবে শাসক আমাদেরকে অত্যাচার করবেন আমাদের এই অভ্যাসের কারণে। আর আমরা যদি তওবা করি, আমরা যদি নিজেদের নিজ নিজ অবস্থানে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তোমার হক আদায় করার চেষ্টা করিনি, তোমার সঙ্গে নাফরমানি করেছি, তুমি আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে যে মর্যাদা দিয়েছো, আমি গরুর মতো ব্যবহার করে তোমার সেই আশরাফুল মাখলুকাতের যে শাখসিয়াত, এটাকে অপমান করেছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে বন্ধু বানাতে চেয়েছো, তুমি আমাকে নামাজ শিখিয়েছো, কোরআন দিয়েছো, ধর্ম দিয়েছো, বন্ধু দিয়েছো, আত্মীয় স্বজন দিয়েছো, এই সকল বাদ দিয়ে আমি রাস্তার কুকুর হওয়ার জন্য চেষ্টা করেছি। তুমি আমাকে মেধা দিয়েছো, যোগ্যতা দিয়েছো, কিন্তু আমি বিড়াল হওয়ার জন্য অনবরত চেষ্টা করেছি। তুমি আমাকে শক্তি দিয়েছো, সামর্থ্য দিয়েছো, পরিশ্রম করার হেকমত দিয়েছো, সামর্থ্য দিয়েছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, কিন্তু আমি ওইগুলো বাদ দিয়ে মানুষের পশ্চাৎ দেশ এবং জুতার তলদেশ এটি লেহন করার জন্য আমি ঘুরে বেরিয়েছি। হে আল্লাহ, তুমি আমাকে বেজ্জতি করো না, আমার পাপের জন্য আমার এই জাতিকে তুমি ডুবিও না, আমার পাপের জন্য আমার পরিবারকে তুমি লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ, তুমি আমাদেরকে অজালনা লিল মুত্তাকিনা ইমামা, মানে যদি আপনি নেতা হতে চান তাহলে আপনি বলবেন যে আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও, পরহেজগারদের নেতা বানিয়ে দাও। আর আপনি যদি পরহেজগার হন তাহলে আপনি বলবেন যে আপনি পরহেজগারদের মধ্য থেকে আপনি আমাদের নেতা নির্বাচন করে দিন। এইভাবে বিনয়ের সঙ্গে যদি আমরা তওবা করি পুরো জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 18 কোটি মানুষের একটা বিরাট অংশ যে ধর্মাবলম্বী, তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠতম একজন মানুষ, যার নেতৃত্বে আমরা কাজ করব, যার নেতৃত্বে আমরা পরিচালিত হব, ওরকম একজন নেতা তিনি আমাদেরকে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অথবা হযরত উমর ইবনুল আব্দুল আজিজ তার মতো, বা শাহ আওরঙ্গজেবের মতো। এই সমাজে আছে, আল্লাহ চাইলে দিতে পারেন। অথবা আমরা যদি মন্দ কাজ করি তাহলে কিসের শেখ হাসিনা, কিসের যাকে বলা হয় এরশাদ, কিংবা আরও মন্দ অতীত আইয়ুব খান বলেন, টিক্কা খান বলেন, ইয়াহিয়া খান বলেন, এমন ইয়াহিয়া খান আগামী দিনে দেবে যে ইয়াহিয়া খানের নাম শুনলে শিশুরা পর্যন্ত ঘুমিয়ে পড়বে ভয়ে আগামী দিনে, যদি আপনারা আপনাদের আমল ঠিক না করেন। এই গেল একটা। দ্বিতীয় বিষয় হলো, আপনি যদি বর্তমান চলমান যে সময়, সেই সময়ে আপনার পরিচিত যাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, মনে মনে কল্পনা করেন এই লোক প্রধানমন্ত্রী হবে, প্রথমে আপনি তার ভিতরে কতগুলো লক্ষণ দেখতে পাবেন। সেটা সে খারাপ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে, আর মন্দ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে। সেই কতগুলো জেনারেল সিমটম তার মধ্যে দেখতে পাবেন। প্রথমত, তিনি সাহসী হবেন অন্য যে কোনো মানুষের তুলনায়। অন অ্যাভারেজ মানুষের যে সাহস, তার চেয়ে বেশি সাহসী হবেন। মন্দ প্রধানমন্ত্রী বলেন না ভালো প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সাহসী হবেন। আপনার ভীরুতা তাকে স্পর্শ করবে না। তিনি দূরে থাকবেন না, তিনি আপনার কাছে আসবেন। তিনি আপনার পেছনে থাকবেন না, তিনি আপনার সামনে থাকবেন, নেতৃত্ব দিবেন, মন্দ হলেও দিবেন, ভালো হলেও দিবেন। আর এই বিষয়গুলো যদি আপনার না থাকে, আপনি তার জন্য কোরআন শরীফ খতম করতে করতে মানে আপনার হৃদয় বিগলিত করতে পারেন, আপনার গলা দিয়ে রক্ত বের করে দিতে পারেন, কিন্তু কোনো ভীরু কাপুরুষকে আপনি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবেন না। সাহসী হতে হবে এবং সম্মুখ সারির যোদ্ধা হতে হবে। ডাকাতি করলেও সাহসী হতে হবে, আর ভালো কাজ করলেও সাহসী হতে হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে ওই মানুষটি যে প্রধানমন্ত্রী হবেন, তিনি যখন আরও 10 জন লোকের সাথে বসবেন,
আপনি তাকে আলাদা করতে পারবেন। আপনি দেখবেন যে সেই লোক সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন, সবার চোখ অটোমেটিক তার দিকে গিয়েছে এবং প্রকৃতি তার চেহারা সুরতের মধ্যে একটা উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছে। তাকে আপনার দেখতে ইচ্ছা করবে, তাকে দেখলে আপনার রাগ হবে না, ক্রোধ হবে না, শ্রদ্ধা চলে আসবে, সম্ভ্রম চলে আসবে। আর সে যদি মন্দ হয় তাকে দেখলে ভয়ে আপনার শরীর থরথর করে কেঁপে উঠবে। কিন্তু কাউকে যদি আপনার দুলাভাই বলে মনে হয়, শ্যালক বলে মনে হয়, কাউকে যদি মনে হয় যে আমি তাকে বানাতে পারবো, আমি তাকে ব্যবহার করতে পারবো, সে আমার ভগ্নিপতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনজন, এরকম ব্যক্তিত্বহীন মানুষ কোনো অবস্থাতেই আগামীর নেতা হবেন না। বর্তমানে বলে দেবে আপনি দুটোভাবে, অর্থাৎ আপনি পরিচিত জনের মধ্যে তিনি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বা গ্র্যান্ড লিডার হিসেবে কল্পনা করেন, তার মধ্যে কমন যোগ্যতাগুলো থাকতে হবে। আর যদি আপনি এই ধরনের কোনো লোক খুঁজে না পান, তাহলে আল্লাহ এমন একজন লোককে ব্যবস্থা করে দিবেন অন দ্য লং রানে, সে সমাজে লুকায়িত থাকে কিন্তু হুট করে চলে আসবে। আপনি আমাদের এই জাতির ক্রান্তিকালে একটা সময় ধরেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন, তাকে দেখে আপনাকে মনে হয়েছে যে এই লোক দেশের এরকম নাম করে একজন রাষ্ট্রপতি হতে পারেন? কিংবা জিয়া রহমান সাহেব যখন এসেছেন, ওনাকে তো 15 আগস্ট পর্যন্ত কোনো লাইমলাইটে ছিলেন না, কেউ তাকে নিয়ে কেউ কল্পনাও করেনি। এমনকি নভেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত তাকে নিয়ে কেউ কিন্তু ভাবেনি যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু যখনই তিনি সামনে চলে এসেছেন, আপনি দেখেন তার লক্ষণগুলো ঠিক ওইরকম, আমি যেভাবে বললাম ওইরকমই ছিল। তো এরকম মানে আপনি বঙ্গবন্ধুকে দেখেন, সেই 1953 বঙ্গবন্ধুর একটা ছবি দেখেন, আপনি সবার মধ্যে থেকে তাকে আলাদা করতে পারবেন। তার হাঁটা, তার চলা, তার কথাবার্তা, তার কর্মকাণ্ড সবকিছুই অন্য থেকে আলাদা। ইসে প্রাইম মিনিস্টার। আপনি শেখ হাসিনাকে দেখেন, ইভেন খালেদা জিকে দেখেন। খালেদা জিয়া যখন মেজরের স্ত্রী ছিলেন, কর্নেলের স্ত্রী ছিলেন, তখন আপনি তার ড্রেস কোড দেখেন, তার চালচলন দেখেন, কথাবার্তা দেখেন, আপনি তাকে প্রধানমন্ত্রীর মতোই মনে হয়েছে। কিন্তু রাস্তার পাশে সারা জীবন ধরেন আপনি ফেন্সি ডিল খেয়েছেন, বা আপনার বন্ধুবান্ধব যত যা কিছু আছে সব ফেন্সি ডিল খোর, আপনি হুট করে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এটি মরে গেলেও হবে না। কিংবা আপনার সারা জীবন একটু ছিনতাই করার অভ্যাস ছিল বা করতে চাইতেন, বা যারা ছিনতাই করতে, ডাকাতি করতে, যাদের অস্ত্রবাদ ছিল তাদের সঙ্গে আপনার খুব কাতির ছিল। টোকাই মুকাইয়ের সাথে, টোকাই সাগর আপনার বন্ধু, বা মুরগি মিলন আপনার বন্ধু, এরকম জিনিস আপনার মনে করেন অলি আল্লাহ গাউস কুতুবদের বাদ দিয়ে এরকম রাস্তার মানুষ যখন আপনার বন্ধু হবে, দুনিয়া উল্টে গেলেও আপনি কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি মন্দ হন, ভালো হন, আপনাকে দেখলে যদি মানুষের ঘৃণা হয়, আপনাকে দেখলে যদি মানুষের রাগ হয়, ক্রোধ হয়, আপনি আর যা হোক না কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষের ভালোবাসা লাগবে, দেখলেই হৃদয় বিগলিত হবে, অন্তর থেকে শ্রদ্ধা চলে আসবে, ভালো। আর মন্দ প্রধানমন্ত্রী হলে দেখলেই গা শিরশির করে উঠবে, ভয়ে আতঙ্কে বুক ধরফর করে উঠবে, চোখের দিকে তাকে কথা বলা যাবে না, মনে হয় যে এখন ওখান থেকে এসে আমার গলা টিপে মেরে ফেলবে, এ জল্লাদ এরকম। কিন্তু আপনাকে দেখলে যদি মনে হয় টোকাই, আপনাকে দেখলে যদি মনে হয় ভিখিরি, আপনাকে দেখলে যদি মনে হয় ফেন্সিডিল খোর, আপনাকে দেখলে যদি মনে হয় বেকুব, আপনাকে দেখলে যদি মনে হয় লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষ, আপনাকে দেখলে যদি মনে হয় যে আপনি মন্দ লোকদের সঙ্গী সাথী, আপনি জেনাকার, আপনি ব্যভিচারী, আপনাকে দেখলে মনে হবে আপনি দেখা যাচ্ছে নিজের ঘরের সামগ্রী রেখে অন্যটা খেতে পছন্দ করেন, তারপর ফাউ খেতে পছন্দ করেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।